নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের মনের বিভিন্ন প্রশ্ন, শারীরিক অসুস্থতা, তার সমাধান, সব বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য কিন্তু আলোচনা করব। কারণ এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে একদম স্বচ্ছ আলোচনা করা হয়। আয়ুর্বেদ কতদূর পর্যন্ত আপনার জন্য করতে পারে, বা অন্য কোনো প্যাথিতে যদি আপনি স্যাটিসফাইড না হন, যদি মনে হয় দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছি কিন্তু তারপরেও তো ভালো হচ্ছে না, মেডিসিন বন্ধ করলে আবার আমার সমস্যা ফিরে চলে আসছে, বা ডাক্তারবাবুদের কথা শুনে দীর্ঘদিন মেডিসিন নেওয়ার পরেও বর্তমানে আমার পরিস্থিতি সেখানে থাকা উচিত ছিল না, কারণ আমাকে এখন অপারেশন করতে বলা হয়েছে, তাহলে কেন আমি এতদিন মেডিসিন খেলাম? এই ধরনের বিভিন্ন প্রশ্ন যখন একেবারে আপনার মনকে একেবারে উতলা করে দেয়, তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাকে অনেকটাই শান্ত করে। কারণ অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা জানেন আপনার সমস্যার কারণটা কি এবং তার সমাধানটা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে। আজকেও আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ আপনাদের সমস্যা নিয়ে চলে আসতে পারেন অনুষ্ঠানে, কথা বলতে পারেন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। পাশাপাশি আরেকটি সাবজেক্ট তো নিশ্চয়ই রাখতে হয়, কারণ সামনে উৎসবের মৌসুম, আমরা খাবো, আনন্দ করব, সারা রাত জাগবো, সেখানে সেই সমস্যাটা আর বারবার অন্ততা বাড়বে না। তো সমস্যার নাম তো সুগার, প্রত্যেকটি পরিবারের সমস্যা, আমার আপনার সমস্যা, আমাদের বাবা মাদের সমস্যা, সমস্যার সমাধানটা কিভাবে পেতে পারে, সবটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রয়েছেন আপনারা কিন্তু কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে এবং যে কোনো ধরনের শারীরিক সমস্যার সমাধানটা কিন্তু নিশ্চয়ই পেতে পারেন। এবং ডাক্তারবাবুর কাছ থেকে আরো একবার, এতবার সুগার নিয়ে আলোচনা করেছি কিন্তু তারপরে প্রয়োজনীয়তা রয়েছে, ভবিষ্যতে আরো কয়েকশো কোটি বার সুগার নিয়ে আমরা আলোচনা করব। কারণটা হচ্ছে রোগটা এখন প্রত্যেকটি পরিবারের রোগ, ফলে দায়িত্বটা আমাদের অনেক বেশি। একদমই ঠিক কথা। কারণ সুগার রোগ নিয়ে আমি মাঝে মাঝে আলোচনা করি, তার একটাই কারণ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা আমাদের লেখা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা সার্টেন টাইমের পর, মানে আজ থেকে ধরুন 20 বছর বা 30 বছর পরে প্রত্যেক ঘরে ঘরে একটা করে সুগারের পেশেন্ট দেখা যাবে। এখনকার দিনেই আমরা যদি ধরি কি, আমরা যদি আশেপাশের বাড়িগুলো দেখি, এরকম বাড়ি খুব কম পাওয়া যাবে যেখানে কেউ না কেউ সুগারে আক্রান্ত নয়। মানে যে কোনো একজন, হয় বাবা মা বা তার এল্ডারলি কেউ, তার বাবা বা তার মা, কেউ না কেউ এই রোগে আক্রান্ত। আগেকার দিনে এটা দেখতাম আমরা, সুগার রোগটা মেনলি একটা সার্টেন এজের পর হতো। আমরা জানি কি প্রেশার, সুগার এইগুলো হয়তো বয়সকালীন রোগ, একটা সময় 40 বছর 45 হলে তখন হয়। কিন্তু এখনকার দিনে প্রেশার হোক, সুগার হোক, সবই দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে। সে 20 বছর একটা ছেলেরও দেখা যাচ্ছে সুগার, 14 বছরের একটা মেয়েরও সুগার দেখা যাচ্ছে। তো এইটা এতটাই প্রবলেমেটাস হয়ে গেছে যে এইখান থেকে আমাদের বেরোনোর রাস্তাটা আমরা পাচ্ছি না। আমরা যদি দেখতে চাই বা দেখতে পারি, তো সুগারকে আমরা মেনলি 3টে ভাগে আমরা ভাগ করতে পারি, 3-4টে ভাগে মডার্ন মতে। একটা ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা ইনজেকশন নিতে হয়, আর একটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, মানে যেটা বাচ্চাদের হয়। এই মেনলি কয়েকটা ভাগ আমরা মডার্নে পাচ্ছি। এবং আয়ুর্বেদে আজ থেকে 5000 বছর পূর্বে, আমি বারবারই প্রত্যেকটা প্রোগ্রামে বলি, এমন কোনো রোগ নেই এই পৃথিবীতে যেটা সম্বন্ধে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে আলোচনা করা নেই। মানে তখনকার দিনে ভাবুন, এতটাই তারা মডার্ন ছিল, বা তাদের টেকনোলজিটা এতটাই ভালো ছিল, বা তারা এতটাই পণ্ডিত মানুষ ছিলেন কি সূক্ষ্মাতি সূক্ষ্ম রোগকেও কিন্তু তারা ব্যাখ্যা করে গেছেন। সেটা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি। সেটা গল ব্লাডার স্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, আপনার সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ হোক, সোরিয়াসিসের মতো সমস্যা হোক, ভিটিলিগো মানে সেথি হতে পারে, বা এই ধরনের যে সুগার, প্রেশার, থাইরয়েড, প্রত্যেকটা জিনিস, ক্যান্সার, প্যানক্রিয়াটাইটিস, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে কিন্তু তারা আলোচনা করে গেছেন। সেরকমই আমাদের একটা চ্যাপ্টার রয়েছে বা আমাদের একটা সাবজেক্ট রয়েছে আয়ুর্বেদে, যেটাকে বলা হয় প্রমেহ। প্রমেহ হচ্ছে এখনকার দিনের মেনলি হচ্ছে সুগার। এই প্রমেহ রোগকেও আমরা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে 20 ভাগে ভাগ করতে পারি। আমরা সবসময় জানি কি আয়ুর্বেদ মানে বায়ু, পিত্ত এবং কফ, মানে এই 3টে দোষের উপরে দাঁড়িয়ে আয়ুর্বেদটা তৈরি হয়েছে। শারীরিক দোষ এই 3টে, এবং মানসিক দোষ রজ এবং তম রয়েছে।
তো সেইভাবেই আমরা কিন্তু ভাগ করেছিলেন মনীষীরা কি আমাদের বাতজ প্রমেহ হচ্ছে 4 প্রকার, পিত্তজ প্রমেহ হচ্ছে 6 প্রকার এবং কফজ প্রমেহ মানে কফজ যেটা আমাদের ডায়াবেটিস সেটা হচ্ছে 10 প্রকার। এবার এই বাতজ প্রমেহের মধ্যে একটা প্রমেহ হচ্ছে মধুমেহ, যেটাকে এখনকার দিনে বলা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো এই যে সুগার রোগটা হলে আমরা কি করব না আমরা জানি কি আমরা ভাতের পরিমাণটা কম খাবো, বা আমরা মিষ্টিটা খাবো না, আলুটা খাবো না, একটু মর্নিং ওয়াক পারলে করব, একটু ওয়ার্কআউট করব। তো এইগুলো তো আমরা জানি, কিন্তু আমরা এই সুগার রোগটাকে কি নির্মূল করতে পারবো? কারণ বহু পেশেন্ট আজকেও চেম্বারে, মধ্যমগ্রাম চেম্বার ছিল, তো সেখানেও আজকেও আমরা যে সমস্ত পেশেন্ট দেখলাম একজনের সুগার 261 মানে পিপিতে খাওয়ার পরে, ফাস্টিং এ দেখা যাচ্ছে 220, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসছেন, কেউ 10 বছর খাচ্ছেন, কেউ 15 বছর খাচ্ছেন, কিন্তু তারপরেও তাদের সুগার রোগটা কিন্তু এখনো বাড়া রয়েছে। তো কেন আমরা ওষুধ খাওয়ার পরেও কেন বাড়া থাকবে? কিন্তু আয়ুর্বেদে এমন কিছু মেডিসিন রয়েছে, এমন কিছু হার্বস রয়েছে এবং পঞ্চকর্ম থেরাপি রয়েছে যেটা দিলে কিনা আমরা এই সুগার রোগটাকে একদম গোড়া থেকে নির্মূল করতে পারবো এবং এর জন্য সারা জীবন মেডিসিন খেতে হবে না। তার কারণটা কি? আমাদের যে ইনসুলিনটা, আমাদের ব্লাডের মধ্যে মেনলি ইনসুলিনটা আমাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, সেই ইনসুলিনটা আমাদের তৈরি হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। তো আমরা যখন এই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলকে এনহ্যান্স করতে পারবো, কারণ ওইখানে যদি কোনো ক্ষতি হয়, হয়তো প্যানক্রিয়াটাইটিস হলো যার ফলে এফেক্টেড হলো ওই সেলটা, বা অন্য কোনো সমস্যা ক্যালসিফাইড প্যানক্রিয়াস হলো যার ফলে ক্ষতি হলো, বা যে ইনসুলিন সিক্রিয়েশনটা রয়েছে সেটা ধীরে ধীরে কমতে থাকছে, তো এইটার উপরে যখন আমরা ট্রিটমেন্টটা করব তখনই কিন্তু আমরা সুগারকে গোড়া থেকে ঠিক করতে পারবো। আমরা সুগারের বিষয়ে আরো আলোচনা করব, কারণ এটা প্রত্যেকের জানা উচিত। এখনো আমার আপনার যদি সুগার ধরা নাও পারে, আর 4 থেকে 5 বছর সুগার তো ধরা পড়তেই পারে, তো সচেতন এখন থেকে হতে হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে যে রাত্রে মানে ঘুমোতে যাওয়ার পরে ঠিক আছে, আর কি হয়? ঘুমোতে যাওয়ার পরে কি হয়? কোমরে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কষ্ট হয়। আচ্ছা, এইটা যখন সকাল ঘুম থেকে উঠি, ভোরবেলা ঘুম উঠার পর, তো এই যন্ত্রণা আরো বেড়ে যায়। আচ্ছা, কখনো পড়ে গেছেন বা আঘাত পেয়েছেন কোমরে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কোনো সমস্যা? হ্যাঁ, সাইকেল চালানোর সময় পড়ে গেছিলাম। আচ্ছা, সেটা কতদিন আগে? সেটা হয়ে গেল 1 বছর। বয়স কত এখন আপনার? এখন 25। আচ্ছা, হাঁটা চলা করতে কোনো অসুবিধা হচ্ছে? না, হাঁটা চলা করার সময় কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? নদিয়া কৃষ্ণনগর থেকে। ঠিক আছে, আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি সেটা বলে দিচ্ছি। তো এরকম ফোন আমরা মাঝে মাঝেই পাই, বা এরকম পেশেন্ট আমাদের চেম্বারে বহু রয়েছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে এসেছেন এবং ট্রিটমেন্টের পরে ভালো আছেন, যেটা আমরা মাঝে মাঝে বাইটেও দেখাই বিভিন্ন পেশেন্টের যারা ট্রিটমেন্ট নেয়। তো আপনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কোমরে আপনার ব্যথাটা হচ্ছে, এটা আঘাত যেটা পেয়েছিলেন আজ থেকে 1 বছর আগে যেটা বললেন, তার থেকে কিন্তু এটার উৎপত্তি। মানে সেখানে যদি আমরা দেখতে যাই, মানে আমরা ধরুন একটা প্রথমে তো কোনো কোমরের সমস্যা হলো, ডাক্তাররা কি দেন? এক্সরে দেন। এক্সরেতে মেনলি কি ধরা পড়ে? আমার লাম্বার স্পন্ডলাইটিস হয়েছে বা লাম্বার রিজনে অস্টিওফাইটিক চেঞ্জ হয়েছে, এইগুলো মেনলি এক্সরেতে ধরা পড়ে। তারপরে ডাক্তাররা যদি কোনো কারণ খুঁজে না পান, আরো যদি মাইনিউটলি দেখতে চান, আমরা যেমন আতস কাঁচ ব্যবহার করি ছোট ছোট লেখাগুলোকে দেখার জন্য, সেরকম আমাদের কি রয়েছে? এমআরআই। তো এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা এমআরআই পুরো কথা, এমআরআই করলে কি দেখা যায়? আমাদের পুরো জিনিসটা, যে আমাদের কোমরে কি সমস্যাটা হয়েছে। আপনার যেটা হয়েছে, দুটো ভার্টিব্রার মধ্যে থেকে ভার্টিব্রাল ডিস্কটা বেরিয়ে এসেছে, প্রোট্রুডেড হয়েছে, এবং যে প্যারালেলি যে স্পাইনাল নার্ভগুলো যাচ্ছে তার উপরে কম্প্রেশন হয়েছে, যার ফলে এই কোমরে ব্যথাটা হচ্ছে, এবং কোমর থেকে অনেক সময় পায়ের দিকেও ব্যথাটা রেডিয়েট করতে পারে, এবং এটা রাত্রের দিকে হচ্ছে এবং সকালের দিকে, দুটো টাইমে হচ্ছে। কিন্তু এটাকে অবহেলা একদমই আপনি করবেন না। এটাকে যদি অবহেলা করেন, কারণ এখন 25 বছর বয়স, বয়স আস্তে আস্তে আপনার বাড়বে, তখন কিন্তু হাঁটা চলার সমস্যা
বা কোনো কাজ করতে অসুবিধে, এগুলো কিন্তু আরো বাড়তে থাকবে দিনের পর দিন। তো আপনাকে আমি দুটো অ্যাডভাইস এখন দেবো। একটা, প্রথম কথা এটা মাথায় রাখবেন, কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করবেন না, মানে নিচু হয়ে কোনো কিছু তোলা বা নিচে থেকে কিছু পড়ে গেল সেটা তোলা, এটা যতটা সম্ভব কম করা যায় সেটা চেষ্টা করবেন। দ্বিতীয় কথা কি, কোনো ভারী ওজন তুলবেন না, ভারী ব্যাগ, ভারী বস্তা, ভারী জলের বালতি এইগুলো তুলবেন না। যতটা দরকার ততটা করবেন, তার বেশি একদমই করবেন না। আর নদিয়া থেকে বলছিলেন, নদিয়ার কৃষ্ণনগর থেকে, নদিয়ার কৃষ্ণনগরেই আমাদের একটা চেম্বার রয়েছে এনবিপির, যেখানে প্রত্যেক 15 দিন ছাড়া ডাক্তারবাবুরা থাকেন। সামনেই 1-2 দিনের মধ্যে ডাক্তারবাবু যাচ্ছেন, আবার আমাদের বাতকুল্লায় চেম্বারটা রয়েছে। আপনি পারলে একটু ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং ডাক্তারবাবুর কথা শুনে চললে এই সমস্যাটা দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ঠিক হয়ে যাবে। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার আছে, একটু নোট করে রাখবেন। হেল্পলাইনে ফোন করে একবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। একদম 9830235527 বা 37 নাম্বার দুটো কিন্তু টিভি স্ক্রিনে শুধুমাত্র আপনাদের জন্য। নাম্বার নোট করুন এবং অবশ্যই আপনার নতুন সমস্যা, পুরনো সমস্যা, ক্রনিক ডিজিজ, ক্রিটিক্যাল সমস্যা যাই হোক না কেন সবকিছুর জন্য যোগাযোগ করুন একেবারে নির্দ্বিধায়। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? টিভির ভলিউম 0 রাখবেন, বলুন। আমার পায়ের নিচে আপনার শক্ত হয়ে গেছে, মোটা চামড়া মতন, হাঁটতে গেলে ব্যথা হয় খুব। কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? এটা শান্তিপুর থেকে ফোন করেছি। শান্তিপুর থেকে ফোন করছেন, ওকে। আচ্ছা, এটা কতদিন হয়েছে? এটা আপনার তাও মাস 6 হয়ে গেছে। মাস 6। এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না না, কোনো ট্রিটমেন্ট করাইনি। আচ্ছা, পা ফেললে ব্যথা লাগে? হ্যাঁ হ্যাঁ, হাঁটতে গেলে ব্যথা, শক্ত হয়ে গেছে চামড়া, আমি খালি পা একেবারেই হাঁটতে পারি না, ঘরে আমাকে চটি ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, চটিটা ব্যবহার করবেন ঘরের মধ্যে, কারণ নইলে এটা ভবিষ্যতে বাড়বে। কি বললাম বুঝলেন? আমি আপনাকে টিভিতে বলে দিচ্ছি কি করলে সুবিধা হয়, আপনি শুনুন। অনেক সময় আমরা ব্লেড দিয়ে কেটে দিতে দেখি অনেককে, এটা খুবই খারাপ জিনিস। যে পায়ের নিচে শক্ত হয়ে যায় চামড়াটা, ওটাকে যদি আমরা ব্লেড দিয়ে কেটে দিই বা কোনো জিনিস দিয়ে নুরুন হোক বা কোনো ধারালো জিনিস দিয়ে কাটি, সেখান থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমরা একদমই করব না। কিন্তু আপনাকে যেটা বলবো, শক্তটা তো ধরুন আজকে আপনার 6 মাস হয়ে গেছে, এখন পুরো শক্ত হয়েছে, কিন্তু এরকম বহু পেশেন্ট যারা শুনছেন আজকে টিভির আলোচনাটা, তারা একটু খেয়াল করে শুনুন বা খেয়াল করে ভাবুন, যখনই জিনিসটা আপনাদের তৈরি হচ্ছে, যখনই জিনিসটা আপনার হচ্ছে, মনে হচ্ছে পায়ের নিচে শক্ত শক্ত ভাব, তখনই এই ট্রিটমেন্টটা করান। কারণ এখন এই যে বেড়ে গেছে, আপনি বলছেন জুতো ছাড়া চলতে পারছি না বা খালি পায়ে হাঁটলে ব্যথা হচ্ছে, এটা তো হবে, এটা স্বাভাবিক। এর ট্রিটমেন্ট রয়েছে, এর জন্য কিছু অয়েন্টমেন্ট রয়েছে, কিছু তেল রয়েছে এবং কিছু মেডিসিন রয়েছে, যেটা খেলে এই ভেতরে যে শক্ত ভাবটা আছে এটা ধীরে ধীরে আপনার কমবে, জায়গাটা নরম হবে এবং স্বাভাবিক হবে। আর এটাকে গাফিলতি একদম করবেন না, ফেলেও রাখবেন না, এর ট্রিটমেন্ট করুন। নইলে ভবিষ্যতে যে এখন দেখছেন খালি পায়ে হাঁটতে পারছেন না, ভবিষ্যতে দেখবেন চটি পরে হাঁটলেও আপনার অসুবিধে হবে। আর এই ছোট রোগ থেকে পরে গিয়ে ভবিষ্যতে বড় রোগের আকার ধারণ করতে পারে। আপনিও নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিলেন, আগের পেশেন্টটিও ফোন করেছিলেন, দুজনকেই আমি বলবো আমাদের চেম্বার বাতকুল্লায় রয়েছে কৃষ্ণনগরের কাছে। একটু সময় করে যোগাযোগ করে নেবেন, ওখানে প্রত্যেক 15 দিন ছাড়া ডাক্তার থাকেন। আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, নোট করে সময় মতো কথা বলে একটা দেখিয়ে নিন, অবশ্যই আপনার এই পায়ের সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম যোগাযোগ তো করতে হবে, বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখার জন্য, বোঝার জন্য। যেমন সুগার নিয়ে আলোচনা করছি, কেন সুগার বাড়ছে, সুগার বাড়লে কি করব, সুগার না বাড়ার জন্য কি করব, সুগার বেড়ে গেলে কি ধরনের প্যাথি আমার জন্য লাভদায়ক, বা যারা অন্য কোনো প্যাথি ট্রিটমেন্ট করছে তারা কি সত্যি লাভের মুখ দেখছে, তারা কি সত্যি ভালো আছে, নাকি আমাকে একটু চিন্তা ভাবনা করা উচিত এনবিপি নিয়ে। কারণ এনবিপি তে যারা এসেছে তারা তো টিভির সামনে বলছে বা আমার আত্মীয় স্বজনরা বলছে তারা ভীষণ ভালো আছে। সুগার নিয়ে একটা কথা শুধুমাত্র এনবিপি চিকিৎসকেরাই বলে থাকেন যে সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার নেই, কিন্তু আপনার চিকিৎসক হয়তো এই কথা আপনাকে বলছেন না। তাহলে দুরকম কথা কেন হচ্ছে? মানে যে কোনো রোগ নিয়ে তো এক ধরনেরই আলোচনা হওয়া উচিত। একদমই ঠিক কথা, কারণ আমরা যেটা বলি এটা আমি আলোচনা করতে করতে ফোনটা চলে এলো। এই যে আমি বললাম প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটা করতে হবে, যেখান থেকে আমাদের ইনসুলিনটা তৈরি হচ্ছে সেই জায়গাটা ট্রিটমেন্ট করতে হবে। আমি বাইরে থেকে ওষুধ খেলাম, শরীরে ব্লাডের মধ্যে ইনসুলিনের মাত্রা বাড়ালাম, তাহলে কি হচ্ছে আমার সুগারটা নর্মাল থাকছে। এটা আদার প্যাথি ট্রিটমেন্ট। অন্য প্যাথিতে যেটা করছে কি আমরা ব্লাডের মধ্যে ইনসুলিনটা দিচ্ছি, যখন দেখছি মেডিসিন দিয়ে
পর্যাপ্ত পরিমাণে শরীরের মধ্যে তৈরি করা যাচ্ছে না, যখন দেখছি ওষুধ খাওয়ার পরও সুগার লেভেলটা বাড়া থাকছে, তখন ডাক্তাররা অ্যাডভাইস করছেন কি এবার ছুঁচ ফোটাতে হবে, সেটা পেটে তল পেটে হোক, সেটা থাইয়েতে হোক, কারণ ইনসুলিন যেটা হয় এটা সাবকিউটেনিয়াস নেওয়া হয়, এসসি বলা হয়। তো এই ইনজেকশন, এই যে ইনসুলিন ইনজেকশন, বহু পেশেন্ট এরকম আছে আমাদের কাছে এসে কমপ্লেন করেন, ডাক্তারবাবু কষ্ট হচ্ছে আর পাচ্ছি না, জায়গাগুলো মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং অনেকের ক্ষেত্রে এই ছুঁচ ফোটানোর সময় রক্তও চলে আসে। তো এরকম বহু পেশেন্ট, হাজার হাজার পেশেন্ট আমাদের কাছে রয়েছে যারা ইনসুলিন নিতেন, তাদের কিন্তু এখন ইনসুলিন নিতে হয় না। এই রিসেন্ট একটা হাওড়া চেম্বারে একটা কথা বলি, আজ 1-2 দিন আগের কথা, একটি পেশেন্ট 60 ইউনিট ইনসুলিন নিতেন, সকালে 40, রাত্রে 20। আমরা প্রথম দিন পেশেন্টটি আমাদের কাছে এলো, আমরা বললাম ঠিক আছে, আগে আমরা 15 দিনের মেডিসিন দিচ্ছি, সুগারটা কতটা কন্ট্রোলে থাকে দেখি, তারপরে আমরা বলে দেবো আস্তে আস্তে কিভাবে কমাতে হয়। এবং ওই 60 ইউনিট ইনসুলিন নেওয়ার পর উনি যখন আমাদের কাছে এসছেন, ওনার 320 কাছাকাছি সুগার লেভেলটা ছিল খাওয়ার পরে। আমাদের মেডিসিন 15 দিন খাওয়ার পরে ওনার সুগার লেভেল একদম কমে গেছে, মানে একদম নর্মালের কাছে চলে এসছে, পিপি হয়ে গেছে 178, ফাস্টিং 120 কাছে। আমরা কি বললাম ওনাকে 15 দিন পরে, আমরা বললাম কি 40 ইউনিট যেটা ইনসুলিন নিতেন সকালবেলা, ওটা এখন থেকে বন্ধ করে দিন, আর অ্যালোপ্যাথি যত ওষুধ খেতেন সব বন্ধ করে দিন, এখন থেকে শুধু আয়ুর্বেদিক ওষুধ খাবেন, আর রাত্রে যেটা 20 ইউনিট নিচ্ছেন ওটাও নেবেন, ওটাও আমরা আপনাকে 1 মাসের মধ্যে বন্ধ করে দেবো। কারণ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সুগার রোগের পেশেন্টকে আমরা ইনসুলিন নিতে দেব না, সুগার রোগকে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ট্রিটমেন্ট করে সুস্থ করব, সেটা 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 1 বছর হতে পারে। আমি বারবার বলি, কারণ একটা পেশেন্ট যখন আমাদের বাইরে চেম্বারে বসে থাকে, বহু সুগারের পেশেন্ট থাকে, তো একজনকে জিজ্ঞেস করে আপনার সুগার কিরকম রয়েছে, উনি বলেন ভালো আছে, ডাক্তার তো বলেছেন মেডিসিন এবারে বন্ধ করে দেবেন, তো জিজ্ঞেস করছে আমার কতদিন ট্রিটমেন্ট হলো, বললো 4 মাস। বলছে বাবা আমার তো 8 মাস হয়ে গেছে, আমার তো এখনো ডাক্তার বলছেন না কেন ওষুধ বন্ধ করার কথা। আমি তাদের জন্য বলবো, প্রত্যেকের ক্ষেত্রে সময় টাইমটা কিন্তু এক নয়, কারুর 4 মাস হতে পারে, কারুর 2 মাসও হতে পারে, আবার কারুর 1 বছরও লাগতে পারে। সেটা কি ডিপেন্ড করে কি রোগটা কি অবস্থায় আমাদের কাছে নিয়ে এসছেন, কতটা জটিল করে নিয়ে এসছেন, কত দিন ধরে ভুগেছেন, আপনি যখন এসেছিলেন তখন আপনার সুগার লেভেলটা কত ছিল, বা সুগার থেকে যেগুলো আপনার কমপ্লেন মেনলি হয়, যেমন রেটিনোপ্যাথি হলো, নিউরোপ্যাথি হলো, নেফ্রোপ্যাথি হলো, বা হার্টের কোনো সমস্যা, সেগুলো কি কিছু আপনার শরীরে এসছে না, সেগুলো এখনো আসেনি। তো এই টাইমটা আমরা ডিপেন্ড করে তার জটিলতার ওপরে। কিন্তু আমরা জোর গলায় বারবার বলি সারা জীবন মেডিসিন খেতে হবে না, একটা সার্টেন পিরিয়ডের পরে আমরা ওষুধটা বন্ধ করে দেবো। আমরা মুখে বলছি মেডিসিন খেতে হবে না, কিন্তু আমরা যে হার্বাল রেমেডিসটা আপনাদের বাড়িতে বলে দেবো, কিছু জিনিস বাড়িতে এইভাবে ব্যবহার করবেন, রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন, বা এইটা ডাস্ট করে রাখবেন, বা এই ধরনের সবজিটা বেশি খাবারে ব্যবহার করবেন, ওগুলো কিন্তু এক ধরনের ওষুধ। আমরা রোজ সকালবেলা খাবার নিচ্ছি, তার সাথে শুক্তো থাকে, পটল ভাজা থাকে, আলু ভাজা থাকে, আরে বাবা প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো গুণাগুণ আছে। ডাক্তাররা বলেন ভিটামিন কমে গেছে একটু ফল খান, মিনারেল কমে গেছে এটা খান, ক্যালসিয়াম কমে গেছে এটা খান। তো সেগুলো কেন বলেন? কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা হার্বসের মধ্যে কিছু না কিছু গুণ আছে। আমরা যেমন জানি কি রাতকানা রোগ, বাবা একটু গাজর খেতে বলো, গাজর খেলে রাতকানা রোগ সারে, তার মধ্যে সেই গুণটা আছে, তো তাই তো ডাক্তাররা বলছেন এটা খেতে, কি তাহলে রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস যেটা বলে সেটা ঠিক হয়। তো সেরকমই কিছু বাড়িতে মানে আমরা হার্বাল রেমেডিস বলে দিই মেডিসিনটা বন্ধ করার পরে। তারপরে আমরা বলি কি প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া আমাদের সাথে দেখা করবেন, রিপোর্ট করিয়ে নিয়ে আসবেন, একটা ফলো আপে থাকবেন। একদম এইভাবেই কিন্তু তারা ভালো আছে উইদাউট মেডিসিন, আয়ুর্বেদের সাহায্যে। একদম। আর যখন আপনি এনবিপি ট্রিটমেন্ট নেবেন না, আপনার নিজের একটা আনন্দ উপভোগ করবেন, একটা ইন্টারেস্ট পাবেন যে আরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকবার রিপোর্ট করলে আমার রিপোর্ট পজিটিভ আসছে, ভালো আসছে, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। আর যখন আপনার মনটা ভালো হয়ে যায়, যখন আপনার কনফিডেন্স বেড়ে যাচ্ছে যে মেডিসিনটা আমার উপরে কাজ করছে, তখন সেটা আরো তাড়াতাড়ি আপনার জন্য কাজ করবে। তাই এনবিপিতে মানুষ এভাবে এত তাড়াতাড়ি ভালো হচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে বলছি। দমদম? হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, শরীরে না খুব ব্যথা হয়, এত ব্যথা যন্ত্রণা না জানি শুনেছি তাই না। কোথায় ব্যথা হয়? পুরো শরীরে? পুরো পুরো শরীরে, পুরো পায়ে তো বেশি হয়। বয়স কত আপনার এখন? আমার 50। কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? এটা 2 মাস হবে। আমি ওই পেন কিলার খাই, সেটাই কিছু কম হয় না। কোনো ডাক্তারকে দেখিয়েছেন না নিজে নিজে পেন কিলার খাচ্ছেন? না না, দেখি তো না, পেন কিলার দেয়, ওই ইয়ে দেয়, মতলব
ভিটামিন ট্যাবলেট এইসব দেয়, খাই তো কিছু কম হয় না। এত ব্যথা যে আমি একদম না একটুখানি যদি চলাফেরা করি তা মনে হচ্ছে না যে আমি চলেছি। ডাক্তাররা কোনো রোগের নাম বলেছেন? কি রোগ হয়েছে সেটা বলেছেন? না, সেটা কিছু বলিনি। আচ্ছা, আর কতদিন ব্যথার ওষুধ খেতে ইচ্ছে করছে? কতদিন খাবেন ঠিক করেছেন? হ্যাঁ, কতদিন ওষুধ খাওয়া হয়েছে? না না, আমি বলছি এই ব্যথার ওষুধটা আর কতদিন খেতে ইচ্ছে করছে? না না, সেটা না খাচ্ছি, ডাক্তারবাবু দেখছে তো কি করবো, খাচ্ছি। সেটাকে তো বন্ধ করতে হবে এবার, নাকি সারা জীবন খেয়ে যাবেন? বয়স কত এখন? 50। ঠিক আছে, আপনার এই রোগের ট্রিটমেন্ট আছে, এই রোগের ট্রিটমেন্ট করার, নইলে ভবিষ্যতে বাড়বে। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এমন কিছু রোগ আছে যেগুলো ক্রনিক এবং ক্রিটিক্যাল, তার মধ্যে একটা ব্যথার রোগ। একদম। সেখানে আমরা অস্টিওআর্থারাইটিস, নি জয়েন্ট পেতে পারি, পলিআর্থারাইটিস পেতে পারি, পলিআর্থালজিয়া পেতে পারি, রিউমাটয়েড আর্থারাইটিস পেতে পারি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস পেতে পারি, সোরিয়াটিক আর্থারাইটিস পেতে পারি, গাউটি আর্থারাইটিস পেতে পারি। তো অনেক ধরনের ব্যথার সমস্যা আছে। তবে ব্যথার জন্য পেইন কিলারটা কেন খেতে বারণ করে? মানে সবই তো ব্যথা, তো ব্যথা নষ্ট হবে এরকম কোন মেডিসিন খাওয়া তো ভালোই। হ্যাঁ, সেটা হচ্ছে সাময়িক। ব্যথার ওষুধ খেলে যে অপকারটা হচ্ছে সেটা আমরা মাথায় রেখে ব্যথার ওষুধটা না খাওয়া ভালো। কারণ কি, আমি যদি দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাই, উনি যেরকম বলছেন আমি 2 মাস ধরে খাচ্ছি, এরকম পেশেন্ট আমাদের কাছে আসে যারা 2 বছর, 5 বছর, 10 বছর ব্যথার ওষুধ খাচ্ছে, এবং কড়া কড়া ব্যথার ওষুধ, মানে সামান্য ছোটখাটো ব্যথার ওষুধ নয়। সেটা খেলে কি হচ্ছে, আপনার পেটের মধ্যে ঘা হচ্ছে, আলসার, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, আর কি হচ্ছে, লিভার, ফ্যাটি লিভার হচ্ছে, লিভারের উপর চাপ পড়ছে, লিভারের এনজাইম বেড়ে যাচ্ছে, জিজিডি বেড়ে যাচ্ছে, অ্যালকালাইন ফসফেট, এসজিবিটি, এসজিওটি বাড়ছে, আর কি হচ্ছে, আমার কিডনির উপরে চাপ পড়ছে, কিডনিটা খারাপ হচ্ছে। তো একটা ওষুধ খেয়ে যদি আমরা ব্যথাটাকে হয় ঠিক করতে পারলাম, কিন্তু আরো তো 3টে রোগকে নিয়ে চলে এলাম শরীরে, তো আমরা সেই জিনিসটা খাবো কেন? যখন আমি প্রাকৃতিক উপায়ে আমি ভালো থাকতে পারবো, তখন আমি কেন বাড়তি করে আমার শরীরে আরো 2, 3, 4টে রোগকে বাসা বাঁধতে দেব? তো আপনাকেও আমি বলছি, আপনার যে সমস্যাটা মেনলি এটা পলিআর্থারাইটিস বা পলিআর্থালজিয়া বলে। আবার এক ধরনের সমস্যা রয়েছে যাতে কি হয়, আমাদের শরীরে ফসফরাস বলে একটা জিনিস রয়েছে, সেই ফসফরাস যখন বিলো লেভেলে চলে যায়, যেটা নর্মাল লেভেল তার নিচে চলে যায়, বা বিলো 1 চলে যায়, বা বিলো 1.5 চলে যায়, তখনও কিন্তু তীব্র গা হাত পায়ে ব্যথা হয়। সেটা কিন্তু কোনো আর্থারাইটিস নয়, সেটা হচ্ছে ফসফরাস লেভেলটা আমাদের শরীরে কম হওয়ার ফলে ব্যথাটা হয়। তো আগে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, কি আপনার পলিআর্থারাইটিস, পলিআর্থালজিয়া, রিউমাটয়েড আর্থারাইটিস, না আপনার ফসফরাস লেভেল কমে গেছে। যদি রোগটাকে আপনি ডায়াগনোসিস করতে পারেন, তবেই কিন্তু রোগটাকে আপনি সারাতে পারবেন। আপনি অন্ধের মতো চোখ বেঁধে তীরটা ছুঁড়ে দিলেন, কিন্তু তীরটা গিয়ে লাগবে না, তীরটা মিস হয়ে যাবে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, দমদম থেকে ফোন করেছিলেন, দমদমের খুব কাছেই আমাদের চেম্বার রয়েছে, আমাদের যেটা হেড অফিস মধ্যমগ্রাম, আমরা সেখানে থাকি। তো সেখানে আসার জন্য দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা সময় করে সেই চেম্বারে এসে দেখা করুন, যে মেডিসিনগুলো খাচ্ছেন তার প্রেসক্রিপশনটা নিয়ে আসুন, যদি কোনো রিপোর্ট করিয়ে থাকেন সেই রিপোর্টটা নিয়ে আসবেন, এসে যোগাযোগ করুন, আমরা যেভাবে বলে দেবো সেইভাবে ঠিকঠাক কথা শুনে চলতে পারলে আপনার এই ব্যথার সমস্যা যেটা এতদিন ধরে ভুগছেন, খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম। এবং সমস্যা থেকে বের হতে হলে ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে হলে চেম্বার পর্যন্ত যোগাযোগ করতে হবে। কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, তার পাশাপাশি রয়েছে প্রত্যেকটি জেলায়। তো জেলার কথা দিয়ে আগে শুরু করি, মেছেদায় কিন্তু চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা, না হলে ডক্টর এন ভট্টাচার্য। আপনারা কিন্তু অবশ্যই কোনো না কোনো অভিজ্ঞ চিকিৎসককে কিন্তু নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দিল্লিতে কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা যিনি সংস্থার ডিরেক্টর, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরেও কিন্তু থাকছেন বি শর্মা, এবং রায়গঞ্জেও কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়ি এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোল, হেরিয়া, শিলচর পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আপনারা আগরতলা এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। নতুন 2টি চেম্বার মুম্বাই এবং ব্যাঙ্গালোর, যেটি 1 অক্টোবর এবং 1 নভেম্বরে ওপেনিং,
প্রত্যেকটি চেম্বারেই কিন্তু থাকছেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম হেড অফিস, সেখানে সোম এবং শুক্রবার করে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে পাচ্ছেন। ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই শোভাবাজারে এবং পাচ্ছেন খিদিরপুরে। তার পাশাপাশি আপনারা হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলা চেম্বার কিন্তু পাচ্ছেন। প্রত্যেককে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বারগুলো কিন্তু নোট করুন। আপনাদের পছন্দের চিকিৎসককে পাচ্ছেন আপনার এলাকায়, আপনার বাড়ির কাছে, জাস্ট বাড়ি থেকে 2 কদম বেরিয়ে আসতেই হবে আপনাকে, যদি নিজেকে ভালোবাসেন, যদি নিজেকে ভালো রাখতে চান। কে আছেন বলবেন? নমস্কার। আমি বহরমপুর থেকে বলছিলাম। বহরমপুর, মুর্শিদাবাদ, বলুন কি সমস্যা? আমার সমস্যা, আমার বয়স হচ্ছে 26 বছর। আমার চুলের গোড়ায় প্রচন্ড খুশকি হচ্ছে আর চুল উঠে যাচ্ছে, এবার সাদা চুল হচ্ছে। আচ্ছা, বেশ। এটা কতদিন ধরে হচ্ছে? এই 1 মাস ধরে। আচ্ছা, এটা আগে কখনো হয়েছিল? না না না, হয়নি। এটা নতুন দেখছেন তাই তো? দুটো প্রশ্ন হয়েছে, কিন্তু খুশকি বা চুল পাকা এটা ছিল না এই 1 মাস ধরে। চুল উঠে যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, যখন কেরোনি দিয়ে আসছিলেন অনেক চুল। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে, নইলে সব চুলগুলোই পড়ে যাবে। কি বললাম বুঝলেন? এটাকে ঠিক করুন। আর আপনাকে যেটা বলবো, আগে ড্যান্ড্রফের চিকিৎসাটা করাতে হবে, কারণ ড্যান্ড্রফ যখন থাকে, আপনি শুনতে থাকুন আমি বলছি, ড্যান্ড্রফ যখন থাকে আমাদের হেয়ার ফলিকল গুলো লুজ হয়ে যায়, ওখানে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন দুটোই হয়, যার ফলে আমাদের হেয়ার লস হচ্ছে। যখন হেয়ার ফলিকল গুলো দুর্বল হচ্ছে তখনই কিন্তু হেয়ার লসটা হচ্ছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, বহরমপুরে আমাদের চেম্বার কালকেই রয়েছে। আপনি যদি পারেন, আপনি বহরমপুর থেকে বলছেন, আমাদের বহরমপুরে কালকেই চেম্বার রয়েছে, আপনি একটু কালকে এসে দেখিয়ে নিন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে বলুন আমি দেখাতে চাই, আমার চুলের সমস্যা রয়েছে, ড্যান্ড্রফের প্রবলেম এবং হেয়ার লস হচ্ছে, মানে চুল পড়ে যাচ্ছে, আমি ডাক্তারের সাথে কিভাবে যোগাযোগ করব। যদি কালকে অ্যাপয়েন্টমেন্ট পান খুব ভালো, কারণ আমাদের প্রত্যেকটা চেম্বারেই তো বহু পেশেন্টের ভিড় থাকে। তো কালকে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, ওরা বলে কি, ভালোভাবে শুনে নিন, ওরা যদি বলে কি কালকে অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন না, আপনি তখন জিজ্ঞেস করবেন আমাকে তাহলে একটু নেক্সট ডেটটা বলে দিন, আমি ওই তারিখে দেখাবো। কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, বিনা অ্যাপয়েন্টমেন্টে এলে কিন্তু ডাক্তারবাবু একদমই দেখবে না। আর আপনার যে সমস্যাটা ড্যান্ড্রফের প্রবলেম বা হেয়ার লস, এরকম বহু পেশেন্টেরই রয়েছে, তো তারা ট্রিটমেন্ট করে সুস্থ রয়েছে। আশা করছি আপনি যে একদম আর্লি স্টেজে, আপনার কথা শুনে যেটা মনে হলো রিসেন্ট স্টার্ট হয়েছে, এটা 1-2 মাস বললেন, তো এখন থেকে যদি আপনি ট্রিটমেন্ট করান এটা অবশ্যই ভালো হবে এবং জিনিসটা আস্তে আস্তে ড্যান্ড্রফটা কমে যাবে, আর আপনার যে হেয়ার ফল হচ্ছে, মানে চুল পড়ে যাচ্ছে বলছেন, সেটাও দেখবেন ঠিক হয়ে যাবে, রিগ্রোথ হবে চুলের। একদম। আর সব থেকে বড় বিষয় কি, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে। কিন্তু আরেকটা কথা না বলে কিন্তু পাচ্ছি না, যেহেতু সামনেই আমাদের উৎসবের মৌসুমগুলো শুরু হচ্ছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আরেকটি ডিভিশন কিন্তু রয়েছে, যেখানে কিন্তু আপনার স্কিন এবং হেয়ারের সমস্যার জন্য স্কিন এবং হেয়ার এক্সপার্টরা কিন্তু রয়েছে, স্পেশালিস্টরা কিন্তু রয়েছে। অর্থাৎ সেখানেও কিন্তু আপনি আপনার স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে বা হেয়ার স্পেশালিস্টকে দেখিয়ে আপনার চুল বা আপনার স্কিনের সমস্যার সমাধান কিন্তু পাচ্ছেন, প্রোডাক্ট পাচ্ছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন। আমার মনে হয় এটা কিন্তু এনবিপিডি যেহেতু একটি পার্ট, জানার অধিকার রয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার, অর্থাৎ একই নাম্বার, একই হেল্পলাইন নাম্বারেই ফোন করুন আপনারা, যথেষ্টভাবে আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। বা কি করবেন আপনি, কোথায় আসবেন, কিভাবে কি করতে হয়, সবটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে আজকে সুগার নিয়ে আমরা কথা বলছি। সুগার মানে সাইলেন্ট কিলার, সুগার মানে আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে একটু একটু করে ক্ষতি করে দেয়। তো সেটা নিয়ে তো একটু বিস্তারিত ভাবে জানার প্রয়োজন। হ্যাঁ, যে জায়গাটা আমি ছিলাম, যেটা আমাদের এই যে সুগার, আপনি ফোনটা নিন, আমি আলোচনা আসছি। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বলছি আমার পরিবারের হাতের ডানা, মানে থেকে কুনি অব্দি হাতটা খুব কনকন করছে, আজ 4-5 দিন ওষুধ দেয়নি, আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইছিলাম, কিন্তু কমছে না, খালি মানে কনকন করছে বলছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন দাদা? আমি ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার। আপনার ওয়াইফের বয়সটা কত? বয়স ওই 45 বছর। বেশ, বলছেন ডাক্তার। আচ্ছা, আর কি সমস্যা হচ্ছে? অন্য সমস্যা কিছু নেই, আগে সর্দি ছিল, একটু সর্দি জ্বর ছিল,
তারপরে জ্বর সর্দিটা ভালো হয়ে যাওয়ার পরে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এটা 3-4 দিন হচ্ছে বলছেন, তাই তো? হ্যাঁ, 4-5 দিন। আচ্ছা, ওষুধ খাওয়ার পরও কি জিনিসটা একই থাকছে? হ্যাঁ, একই থাকছে। এখন ডাক্তার বললো, একদিন বললো একটা ইঞ্জেকশন করতে, তাকে ইঞ্জেকশনও করেছিলাম, তাতেও কমেনি। ঠিক আছে, আপনি আর দেরি করবেন না। কি বললাম বুঝলেন? আপনি ডায়মন্ড হারবার থেকে বলছেন তো? হ্যাঁ। এই সামনেই বৃহস্পতিবার আমতলায় চেম্বার রয়েছে, আমাদের আমতলায় চেম্বার হয়, ঠিক আছে? ওনাকে নিয়ে। আমতলা কোনখানটা? আমি তো ঠিক জানি না। আমতলা বিষ্ণুপুর থানার কাছে দেখুন, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 98302 দিয়ে লাস্টে 27 আর 37 আছে নাম্বার দুটোয়। ওই দুটো। হ্যাঁ, বৃহস্পতিবার করে বসেন। আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন সেতো? সেই নাম্বারে ফোন করুন 9830235527 বা 37। দেখুন নাম্বার দুটো যাচ্ছে। কেমন দাদা? ওকে, শুনুন ডাক্তারবাবু বলে দিচ্ছেন। এই যে সমস্যাটা বললো, এই যে ব্যথা যন্ত্রণার সমস্যা, এখন ঘরে ঘরে বহু জায়গায় বহু পেশেন্টের ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে। কারুর ঘাড়ে ব্যথা হয়, কারুর কাঁধে ব্যথা, কারুর এলবো জয়েন্ট মানে কনুইয়ে ব্যথা, কারুর কবজিতে ব্যথা। তো ব্যথা তো থাকবেই। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কি, এই ব্যথাটাকে কমানোর জন্য আমরা ব্যথার ওষুধ খাবো না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যেতে হবে কি আমরা ব্যথার ওষুধ না খেয়ে আমরা ব্যথা থেকে ভালো থাকবো। কারণ ব্যথার ওষুধ খেলে আমরা সাময়িক আরাম পাবো, আমরা কিন্তু পার্মানেন্ট সলিউশন পাচ্ছি না। কিন্তু আয়ুর্বেদের মধ্যে কিন্তু পার্মানেন্ট সলিউশন রয়েছে, যেখান থেকে কিনা নির্দিষ্ট কিছু দিন, কিছু মাস ট্রিটমেন্ট করলে এই ধরনের ব্যথাগুলোকে একদম গোড়া থেকে ঠিক করা যায় এবং সম্পূর্ণ নির্মূল করা যায়। ভবিষ্যতে কখনো আর ব্যথাটা ফিরে আসে না। আমাদের কাছে এরকম পেশেন্ট আছে যারা ক্রাচ নিয়ে হাঁটেন বা ওয়াকার নিয়ে হাঁটেন, ব্যথা যন্ত্রণার জন্য তারা হাঁটা চলা অবধি ভালোভাবে করতে পারেন না, একটা ঘর থেকে অন্য ঘরে যান দেওয়াল ধরে ধরে, মানে এতটাই তীব্র ব্যথা তাদের। কিন্তু তারা কিন্তু আজকে ভালো রয়েছে, তারা হাঁটাচলা করছে, বাজারে যাচ্ছে, সিঁড়ি ভাঙছে, সবই করছে। আর অন্য ব্যাধির কথায় বলতে গেলে তাদেরকে বলে দেওয়া হয়েছিল কি আপনি অপারেশন ছাড়া ভালো হবেন না, কিন্তু তারা কিন্তু আজকে অপারেশন ছাড়া ভালো হয়েছে। এখানেই হচ্ছে আয়ুর্বেদের গুরুত্ব বা এনবিপির গুরুত্ব কি, উইদাউট অপারেশন, উইদাউট অ্যান্টিবায়োটিক, উইদাউট স্টেরয়েড, উইদাউট পেন কিলার আমরা কিন্তু পেশেন্টকে ভালো করতে পারি, আমরা পেশেন্টকে সুস্থ করতে পারি। যেগুলো খুব ক্রিটিক্যাল রোগ, খুব জটিল রোগ বা বহুদিন ধরে সেই রোগটা রয়েছে, তার জন্যে আমি অবশ্যই বলি, প্রত্যেকটি পেশেন্টকে আমি অ্যাডভাইস করি কি একটু চেষ্টা করুন পঞ্চকর্ম থেরাপিটা নেওয়ার। পঞ্চকর্ম থেরাপির মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটা নিলে কঠিন থেকে কঠিনতর রোগ থেকে আপনারা ভালো হতে পারেন। আপনারা তো বিভিন্ন রোগে ভুগছেন, যারা হয়তো আজকে প্রোগ্রামটা দেখছেন, কারুর স্কিনের সমস্যা, কারুর অ্যালার্জির সমস্যা, কারু কেউ বলছেন চুল পড়ে যাচ্ছে, কারুর ব্যথার সমস্যা, কারুর অ্যাংজাইটি টেনশন বেশি, তো বিভিন্ন ধরনের রোগ হয়। তাদেরকে আমি একটাই কথা তাদের উদ্দেশ্যে বলবো, রোগটাকে ফেলে রাখবেন না। আপনারা কি করছেন, 2 বছর এই একটা জায়গায় চিকিৎসা করালেন, এখানে চিকিৎসাটা পেলেন না, চলে গেলেন এখানে 2 বছর করালেন, এখানে ভালো লাগলো না, চলে গেলেন রাজ্যের বাইরে, সেখানে 3-4 বছর করালেন, রিপোর্ট হলো, খাতার বই তৈরি হয়ে গেল একটা রিপোর্টের, সেটা নিয়ে আর ভালো লাগছে না, এবার তাহলে একবার আয়ুর্বেদটা দেখি। এই যে মনোভাব, কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা ডাক্তারের কথা আপনারা শুনছেন, ডাক্তাররা যেভাবে অ্যাডভাইস করছে, যে মেডিসিন দিচ্ছে সেটা খাচ্ছেন, যে রিপোর্টটা করতে বলছে সেই রিপোর্টটা করছেন, কিন্তু দেখছেন আজ থেকে ভেবে দেখবেন 5 বছর আগে আপনি যা ছিলেন, আজকে 5 বছর পরে আপনি কিন্তু সমস্ত রিপোর্ট এবং সমস্ত মেডিসিন খাওয়ার পরে কিন্তু আপনার ডিটোরিয়েশন হয়েছে, আপনি আগের থেকে কিন্তু খারাপ হয়েছেন। তো যখনই রোগটা ধরা পড়ছে তখনই আয়ুর্বেদের হাত ধরুন। কেন এতদিন ধরে ভুগবেন? আপনি তো সমস্ত সবকিছু মেনে চলছেন, আপনার নিজস্ব সময় দিচ্ছেন, সেখানে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকছেন, ডাক্তার যেদিন যেতে বলছে সেদিন যাচ্ছেন, তো কেন আপনার রোগটা কেন ভালো হচ্ছে না? রোগটাকেও তো ভালো করতে হবে ওষুধ খাওয়ার সাথে সাথে। তো সেই জন্যই বলবো, এমন একটা প্যাথি হচ্ছে আয়ুর্বেদ, যেখানে কিনা প্রত্যেকটা রোগকে আমরা ঠিক করতে পারি এবং প্রত্যেকটা রোগের কিন্তু সুন্দর এবং খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো দিলে কিনা একটা পেশেন্ট সুস্থ হবেই হবে, মানে সে যে অবস্থায় আসবে তার থেকে অবশ্যই ভালো হবে। একদম, কারণ ওই চিন্তা ভাবনা থেকে একেবারে নিজেকে বের করে আনুন যে পেটের সমস্যা হলে বা খুব সাধারণ কিছু হলে বোধহয় আয়ুর্বেদ আমার জন্য কিছু ভাবতে পারে, একদম নয়। অন্যরা যেটা ভাবতে পারে না, করে উঠতে পারছে না, আয়ুর্বেদ অর্থাৎ আমাদের কাছে আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার,
এনবিপি কিন্তু সেটা করে দেখিয়েছে, করে দেখাচ্ছে এবং ভবিষ্যতে করে দেখাবে। আরো অনেক বড় বড় ঘটনা হয়তো কেস কিন্তু সলভ করে দেখাবে। এটা এনবিপি পারে, কারণ আয়ুর্বেদ অনেক কিছু জানে যেটা আমাদের অজানা ছিল এতদিন। প্রমাণ করেছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন? নমস্কার। নমস্কার, গরমঘাটা থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বয়স কত? বয়স হচ্ছে 23। কি প্রবলেম? প্রবলেম মানে আমার মানে গলার সর্দিটা বসে আছে। যখন টানছি সেটা তো আসছে না, কিন্তু মানে অনুভব করছি ওটা বসে আছে। মানে যখন নিঃশ্বাস নিতে যাচ্ছি বা করতে যাচ্ছি তখন মানে বসা বসা সর্দিটার ভাব। কোথা থেকে বলছেন বললেন? নিতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? প্রায় তো আমার 6-7 মাস 8 মাস হয়ে গেল। তো ওষুধ তো কখনো কিছু ঠিক হয়ে যায়, আমার ওটা মায়ের থেকে দেখা যায়। আচ্ছা, কোনো এক্সরে হয়েছে মুখের? না না, এক্সরে পিএনএস বলে কোনো এক্সরে হয়েছে? হ্যাঁ, মুখের কোনো এক্সরে করিয়েছেন ডাক্তাররা? না 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 না, এখন এক্সরে করেনি ডাক্তার। আচ্ছা, সাইনাসের কোনো প্রবলেম বা অ্যালার্জির কোনো প্রবলেম বলেছেন? হ্যালো হ্যালো, সাইনাস বা অ্যালার্জি কিছু বলেছেন সমস্যা? ওগুলো কিছু আমি চেক করাইনি, আমি এমনি নরমালি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা তো বেড়ে যাবে। তোমার সমস্যা, বয়স তো কম, সমস্যা তো দিনের পর দিন বাড়তে থাকবে। তোমার যদি মনে হয় গলার মধ্যে সর্দি জমে আছে, তাহলে তো নিশ্চয়ই কিছু না কিছু প্রবলেম রয়েছে। আর মেডিসিন তো খাচ্ছ, মেডিসিন খেলে তো নিশ্চয়ই তোমার কমার দরকার, কিন্তু কমছে না। তো তো তার জন্য কিছু রিপোর্ট কর। এটা তো পার্মানেন্ট সলিউশন তো নয়। একটু শুনতে থাকো টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই কথাটা নিয়ে আমি আলোচনায় ছিলাম কি এই 2 মাস খেলাম, 3 মাসের বেলায় আমি খেলাম না ওষুধটা, দেখি কেমন আছি। কিন্তু 4 মাসের বেলায় গিয়ে আবার কি হচ্ছে, আবার যেই কেসেই হয়ে যাচ্ছে রোগটা। রোগটাকে তো সারাতে হবে, রোগটাকে তো গোড়া থেকে যদি আপনি একটা গাছ মানে মূল থেকে না উৎপাদন করেন, মানে তুলে ফেলেন, ছিঁড়ে ফেলেন, সেখান থেকে আবার কিন্তু হতে থাকবে। দেখবেন বাড়ির ছাদে, পুরনো বাড়ির ছাদে অনেক বট গাছ, অশ্বত্থ গাছের ছোট ছোট চারা থাকে, ফাটল দিয়ে বেরোয়। আপনি টেনে ছিঁড়ে দিন, ওর ভেতরে যদি রুটটা থাকে সেটা আবার পরবর্তীকালে বেরোবে। তো সেম হচ্ছে আমাদের রোগ। রোগকে যদি ঠিক করতে হয়, একদম গোড়া থেকে ঠিক করো। ওই বাইরে দুটো পাতা ছিঁড়ে দিলে হবে না, একদম তার মূল সমেত তোলো, তাহলে কিন্তু প্রত্যেকটা রোগ ভালো হবে এবং ঠিক হবে। এবং কি রোগটা কি সেটা আমায় জানতে হবে। এই আপনি যে বললেন সর্দিটা জমে থাকছে, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, আমি সেই ওষুধটা খাচ্ছি, ভালো থাকছি, কিন্তু আবার যখন ওষুধটা বন্ধ হচ্ছে তখন বেড়ে যাচ্ছে। এই যে 6 মাস আপনি ট্রিটমেন্ট করালেন, ডাক্তারবাবু কি কোনো রোগের নাম বলেছে যে বাবা তোমার এটা হয়েছে বা ভাই তোমার এটা হয়েছে? কেন বললো না? রোগ না হলে তো এরকম প্রবলেম হবে না। রোগ ছাড়া মানুষ হচ্ছে সুস্থ মানুষ বলে। একটা মানুষের মধ্যে যখন কোনো প্রবলেম দেখা যায়, সে হচ্ছে রোগী, তার মধ্যে কোনো রোগ আছে। তো রোগটা কি, রোগটার নামটা কি, সেটা তো আগে ধরতে হবে। পেশেন্টের এই রোগ হয়েছে, সাইনাসের প্রবলেম হয়েছে, নইলে ডিএনএস রয়েছে, ডেভিটেড নেজাল সেপ্টাম থাকতে পারে, অ্যালার্জির প্রবলেম থাকতে পারে। কি থেকে হচ্ছে তোমার তো একটা কারণ থাকবে। তো সেই কারণটা আগে তোমায় ধরতে হবে, তার জন্য কিছু রিপোর্ট করাতে হবে। সেই রিপোর্টটা করিয়ে আমাদের কাছে কিছু মেডিসিন রয়েছে, যেগুলো দিলে তোমার এই যে 6 মাসের প্রবলেম বলছো, আমি তোমাকে জোর গলায় বলছি 3 মাসের মধ্যে তোমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। 2 থেকে 3 মাস। আর তোমাকে ভবিষ্যতে এই রোগ থেকে ভুগতে হবে না, ভবিষ্যতে এই প্রবলেম কোনোদিন হবে না। ডায়মন্ড হারবার থেকে ফোন করেছো, তুমি একটু কষ্ট করে আমতলা চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমতলায় আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের সংস্থার ডাইরেক্টর ডক্টর বি শর্মা সেই চেম্বারে উপস্থিত থাকেন। আর উনি যদি না থাকেন, যে কোনো কোয়ালিফাইড ডাক্তার, ডক্টর এন ভট্টাচার্য হোক, ডক্টর এ হালদার হোক বা আমি হই, যে কেউ না কেউ ওখানে থাকবেন। তো তুমি যে কোনো একটা বৃহস্পতিবার, দেখো নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে যে কোনো একটা বৃহস্পতিবার সময় করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু দেখা করো। আমরা যেভাবে বলে দেবো সেই কথাটা শুনে চললে আশা করছি ভবিষ্যতে এই সমস্যা থেকে তোমাকে ভুগতে হবে না। আর আমরা যে ওষুধটা দেব তার মাধ্যমে তুমি পুরোটা সুস্থ হবে, এবং সুস্থ হয়ে যাওয়ার পর যখন ওষুধ বন্ধ করব তখন আর দ্বিতীয়বার এই রোগটা তোমার শরীরে আর ফেরত আসবে না। একদম
সমস্যা কত রকমের হয় না, কত প্রকারে আমাদের জীবনে কিন্তু ধরা দেয়। তবে সমস্যা যে রূপেই আসুক না কেন তার সকলের সাথে বা তাদের প্রত্যেককে পরাজিত করার জন্য কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি শহরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। যেমন মেদিনীপুর এত বড় জেলা, তার মধ্যে 4টি জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসককে। এরকম প্রত্যেকটি জেলাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এনবিপির চিকিৎসকেরা। এবং শুধুমাত্র ভারতবর্ষের দিল্লি এবং কলকাতার মতন বড় দুটি শহর নয়, এখন মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। এটা খুব বড় খবর আমাদের জন্য। তাই আপনার পরিচিত কোনো মানুষ যদি মুম্বাই বা ব্যাঙ্গালোরে থাকে, এখন থেকে জানিয়ে রাখুন যে পুজোর পরে অক্টোবর এবং নভেম্বরে পরপর দুটি চেম্বারের ওপেনিং ডেট কিন্তু ঠিক করা হয়েছে। তাই নাম লেখাতে হবে। নাম্বার যারা এখনো বুঝতে পারছেন না যে এনবিপির নাম্বার কোনটা, তাদের জন্য আরেকবার বলবো 9830235527 বা 37, এই দুটি নাম্বার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নোট করুন বা একটা ছবি তুলে রাখুন টিভির, পরে বুঝে নিয়ে একটুখানি নাম্বারগুলো ধীরে সুস্থে কিন্তু নোট করে নেবেন। আজকে সুগার নিয়ে কথা বলছিলাম, সময় ভীষণ কম, আর কোন দিকটা একটুখানি শুনবো আমরা? সুগার থেকে যে কমপ্লেন গুলো হয়, যার জন্য আমরা সুগার রোগকে সাইলেন্ট কিলার বলছি, তো সেই রোগটা হচ্ছে সাইলেন্ট কিলার। মানে কি, আমাদের হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই সুগার থেকে এই রোগগুলো হচ্ছে বলে আমরা এই রোগটাকে হচ্ছে সাইলেন্ট কিলার বলে থাকি। তার মধ্যে একটা রোগ নিয়ে আমি একটু আলোচনা করব, বাকি দুটো রোগ নয় পরের এপিসোডে আলোচনা করা যাবে, খুব সামান্যই আলোচনা করব, সময় একদমই কম। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে। কারণ আমরা এখনকার দিনে প্রত্যেকটা চেম্বারে আপনি কল্পনা করতে পারবেন না, রেগুলারলি আমরা দেখছি 2 থেকে 3টে পেশেন্ট সিকেডির আসছে। মানে ক্রনিক কিডনি ডিজিজ হোক, সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হোক, আসছে, মানে কিডনিটা তার খারাপ হচ্ছে, ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, তার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এবং তাকে একটা সময় ডাক্তারবাবুরা গিয়ে বলছেন কি এখন তোমায় ডায়ালিসিস নিতে হবে, ডায়ালিসিস ছাড়া তোমার কোনো রাস্তা নেই। চোখ, হাত পা, মুখ ফুলছে, খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে, গা গোলাচ্ছে, গা হাত পায়ে চুলকানি দেখা দিচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। এবং আমরা যদি ঠিকভাবে এই সিকেডি রোগটাকে না ট্রিটমেন্ট করতে পারি, বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে যদি আমরা না ট্রিটমেন্ট করতে পারি, এটা কিন্তু প্রাণঘাতী অবধি হয়। কারণ কেন, আমাদের যে কিডনির মধ্যে ছাকনিটা গ্লোমেরুলাস রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট হওয়ার ফলে ভালো জিনিস খারাপ জিনিস দুটোই সেটা দিয়ে বেরিয়ে যায়, এবং খারাপ জিনিস যেটা ছেঁকে বাইরে বের করার কথা সেটা শরীরের ভেতরে রয়ে যায়। সেটা রয়ে যাওয়ার ফলে আমাদের যখন ধীরে ধীরে ইউরিয়া লেভেলটা নর্মাল হচ্ছে 45, ক্রিয়েটিনিন হচ্ছে 1 থেকে 1.2 বা 3 অবধি নর্মাল, সেটা বাড়তে থাকে 2, 3, 4, 5 এরকম ভাবে বাড়তে থাকে ট্রিটমেন্ট করার পরও। তারপরে একটা সময় ডায়ালিসিস চালু হয়, তখন ডায়ালিসিসে যখন দেখা যাচ্ছে কেউ 2টো করে নিচ্ছে, কেউ 3টে করে নিচ্ছে, শরীর আরো দুর্বল হয়ে যায়। তারপরে কি হয়, ডাক্তাররা বলেন কি আর ডায়ালিসিসের কোনো রাস্তা নেই, এবার তোমাকে না কিডনিটাই বদলে ফেলতে হবে। আরে তাহলে বাবা, আমি 2 বছর 3 বছর ধরে তোমার কাছে ট্রিটমেন্টটা কি করলাম? আমি 1 বছর 2 বছর ওষুধ খেলাম, তারপরে ডায়ালিসিস নিলাম 1 বছর 1.5 বছর, এখন বলছো কিডনিটা বদলে ভালো। তারপরে কিডনি বদলানো যদি ভাগ্যক্রমে কিডনিও পায়, 100 জনে হয়তো 10 জন পায় বা 2 জন পায় বা 5 জন পায়, কারণ কিডনি বদলানোটা খুব ছোটখাটো তো ব্যাপার নয়, বহু ব্যয়বহুল ব্যাপার। তো তাদের জন্য বলছি আয়ুর্বেদে আসুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। উইদাউট ডায়ালিসিস, উইদাউট কিডনি ট্রান্সপ্ল্যান্ট আপনি কিন্তু ভালো হতে পারেন, ক্রিয়েটিনিন লেভেল কমাতে পারেন, ইউরিয়া লেভেল কমাতে পারেন, হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পারেন, আপনারা সুস্থ থাকবেন। প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করুন, অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম এই প্রতিশ্রুতি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা সত্যি ভালো আছেন। আপনার পরিচিত মহলেও আপনি কিন্তু এই খবরটা নিতে পারেন, বা এনবিপি চেম্বারে এলে তো প্রচুর মানুষকে আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। ভালো থাকবেন, নমস্কার।